হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প মনের আঙ্গিনায়, পর্ব সংখ্যা 14, লেখিকা জেরিন আক্তার নিপা। উচ্ছ্বাস রাতে বাড়ি ফিরেছে। রুমে গিয়ে নীলাদ্রির সাথে কোনোরূপ কথা না বলে ফ্রেশ হয়ে নিচে চলে এলো। দাদির সাথে বসে কতক্ষণ গল্প করলো। তারপর বাবা এলো। সবাই খাবার টেবিলে বসলে তার আর নীলাদ্রির রিসেপশন কবে রাখলে ভালো হবে সে ব্যাপারে কথা উঠল। যেবা উচ্ছ্বাসের প্লেটে খাবার বেড়ে দেওয়ার সময় নিচু গলায় বলল, দেবরজি, আপনার রাগ ভাঙানোর জন্য আজকের রান্না আপনার বউ করেছে। উচ্ছ্বাস একবার খাবার টেবিলের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, এত সব ও করেছে? তুমি ওকে কেন রান্নাঘরে যেতে দিয়েছো ভাবি? বউয়ের প্রতি ছেলের ভালোবাসা দেখে যেবার জ্ঞান হারানোর দশা। মা গো মা, তোমার বউ রেঁধেছে শুনে এত কষ্ট লাগছে। সারা বছর যে আমি রাঁধি, আমার বেলা কষ্ট লাগে না? উচ্ছ্বাস মৃদু হেসে বলল, তুমি তো শখ করে রাঁধো ভাবি। বাড়িতে 3টা কাজের লোক আছে। তোমার বউ শখ করেই রেঁধেছে। আর সব কিছু ও রাঁধেনি। গরু মাংস আর ইলিশ মাছ রেঁধেছে, বাকিগুলো আমি রেঁধেছি। এতটাও অমানবিক না আমি। নতুন বউকে দিয়ে সব রাঁধাবো। উচ্ছ্বাস হাসলো। নীলাদ্রি কাছাকাছি দাঁড়িয়ে আছে। ওর দিকে এক পলক তাকিয়ে ভাবিকে বলল, ধন্যবাদ ভাবি। অত ধন্যবাদ দিয়ে কাজ নেই। কী কথা ছিল সেটা মনে রাখলেই হবে। স্বামীদের খাওয়ার পরই বউদের খেতে হবে। এ বাড়িতে তেমন কোনো নিয়ম নেই। সবাই একসাথে খেতে বসে। উচ্ছ্বাস নীলাদ্রিকে ডাকার আগেই যেবা ওকে উচ্ছ্বাসকে পাশের চেয়ারে বসিয়ে দিল। নীলাদ্রি খাওয়ার মাঝেও যে তাকে দেখছে উচ্ছ্বাস ঠিকই বুঝতে পারছে। খাওয়া দাওয়া শেষ হলে উচ্ছ্বাস মা বাবার ঘরে গেল। মার যে আন্টি ঘটনাটা অন্যভাবে মার কানে তুলতে পারে, তাই উচ্ছ্বাসই মাকে জানাতে এলো ও বাড়িতে কি হয়েছে। নীলাদ্রি ঘরে চলে এসেছে। উচ্ছ্বাসে আসার অপেক্ষা করছে। লোকটা কি তার উপর রাগ করে ঘরেও থাকতে আসবে না? সে কিভাবে এ লোকের রাগ ভাঙাবে? যেবা ভাবির বলা কথাটা মনে পড়ে যেতেই নীলাদ্রি দুপাশে সজোরে মাথা নাড়ল। না বাবা, ওসব তাকে দিয়ে হবে না। তার থেকে ভালো রাগ করে থাকুক। উচ্ছ্বাস ঘরে এসে দরজা লাগিয়ে দিয়েছে। শব্দ পেয়ে নীলাদ্রি সেদিকে তাকালো, কিন্তু উচ্ছ্বাস তার দিকে দেখল না। এতে নীলাদ্রি একটু যেন কষ্ট পেল। উচ্ছ্বাস শুয়ে পড়েছে। নীলাদ্রি বসে আছে। মানুষটার এরূপ আচরণ সত্যিই তাকে কষ্ট দিচ্ছে। লাইট অফ করো নীলাদ্রি। মানুষটা প্রয়োজন কথা বলছে। তবুও তো বলেছে। নীলাদ্রি এতে খুশি লাগলো। সে আলো নিভিয়ে নিজেও শুয়ে পড়ল। নীলাদ্রি মনে মনে ভাবছে, প্রতিদিন তো লোকটা তাকে কোলবালিশ বানিয়ে ঘুমায়। আজ রেগে আছে বলে নিশ্চয়ই এমনটা করবে না। নীলাদ্রির ভাবনা ভুল প্রমাণ করে তখনই উচ্ছ্বাস দুহাতে ওকে কাছে টেনে নিল। নীলাদ্রি আজ জমে গেল না, উল্টো সে যেন স্বস্তি পেল। আমার রাগ ভাঙানোর জন্য নাকি তুমি আজ রান্না করেছো? ভাবি তাহলে বলেই দিয়েছে। নীলাদ্রি বলতে না করেছিল, আমার রাগ ভাঙানোর জন্য তোমাকে আগুনের সামনে দাঁড়িয়ে কষ্ট করে রান্না করতে হবে না। আবার যদি আমি কখনো রেগে যাই তাহলে একবার জড়িয়ে ধরো, তাহলেই হবে। লজ্জা পেয়ে নীলাদ্রি কান গরম হয়ে গেল। ভাবিও তাকে এই কথাই বলেছিল। দেখতে দেখতে রিসেপশনের দিন চলে এলো। রিসেপশন বাড়িতেই করা হয়েছে। এত মেহমানরা আসছে। নীলাদ্রি বেশি মানুষের সামনে যেতে পারে না। আজ তো সবাই তাকে দেখতে এসেছে। অস্বস্তি, ভয়, নার্ভাসনেসে বেচারির হাত পা ঠান্ডা হয়ে আসছে। উচ্ছ্বাস অবশ্য নীলাদ্রি খেয়াল রাখছে। সে ভাবিকে অনুরোধ করে বলেছে 1 মিনিটের জন্যও যেন নীলাদ্রিকে একা না ছাড়ে। যেবাও তাই দেবরের অনুরোধ রেখে নীলাদ্রির সাথে চিপকে আছে।
ভাবি সাথে আছে বলে নীলাদ্রি এখনো জ্ঞান হারায়নি। নীলাদ্রিকে সাজাতে বাড়িতে পার্লারে মেয়েরা এসেছে। উচ্ছ্বাস ব্যস্ত থাকলেও এক ফাঁকে এসে ভাবিকে বলে গেছে, ভাবি ওর চুলে কিছু করো না, আমার বউয়ের চুল এমনিতেই সুন্দর, শুধু শুধু হেয়ার স্টাইল করে সুন্দর চুলগুলোর সর্বনাশ করার দরকার নেই। জেবা গালে হাত দিয়ে বলল, বাবা গো বাবা, দেবরজি তোমার আর কত নতুন রূপ দেখব বলো তো, আমি তো রীতিমতো কানা হওয়ার পথে। উচ্ছ্বাসের কথা শুনে নীলাদ্রি লজ্জায় মেয়ে যায়। লোকটা কেন তাকে এত লজ্জায় ফেলে? তাকে কিভাবে সাজাবে এটা কি লোকটাকে বলে দিতে হবে? নীলাদ্রির বাবা মা বোন এসেছে। দুলাভাইকে দেখে নীলাদ্রি সব থেকে বেশি অবাক হলো। দুলাভাই কবে এসেছে? দুলাভাই নীলাদ্রির কাছে এসে বলল, কি শালিকা, দিনকাল কেমন কাটছে? নীলাদ্রি তার বিস্ময় না লুকিয়ে বলল, আপনি কবে এসেছেন দুলাভাই? দুলাভাই হেসে বলল, চলে এলাম। তিনি কোথায়? আমি তার হবু বউকে বিয়ে করে নিয়েছি দেখে সে আমার শালিকে বিয়ে করে শোধ নিল নাকি? নীলা কনুই দিয়ে স্বামীর পেটে খোঁচা দিয়ে বলল, পুরনো কথায় এখন কেন তুলছ? ও বাবা, তুলব না? যার জন্য দিনে দুপুরে তোমার মার খেতে পারছি তাকে একটা ধন্যবাদ না দিলে চলে? নীলা মুখ বাঁকিয়ে বলল, ঢং করো না তো। নীলাদ্রির পরিবারকে দেখার পর মিসেস শর্মিলার ব্লাড প্রেশার বেড়ে গেছে। এই বিয়ে তিনি আগে মেনে নিতে চাননি, এখন তো কিছুতেই মানবে না। ওই পরিবারের এক মেয়ে একবার তাদের সম্মান নিয়ে খেলেছে, তাই ওই পরিবারে আরেকটা মেয়েকে কিছুতেই তিনি নিজের ছেলের বউ হিসেবে মেনে নেবেন না। মিসেস শর্মিলা নীলাদ্রির বাড়ির মানুষদের থেকে দূরে দূরে থাকলেন। মেহমানরা যাবার আগে তিনি রুমে ফিরে এলেন। বাবা মা যাবার সময় আজও নীলাদ্রি কেঁদেছে। নীলা ধমক দিয়ে বলেছে, বিয়ে তো কবেই হয়ে গেছে, এখনো কেন কাঁদছিস? সেদিন বাসর ঘর সাজানো না হলেও আজ সাজানো হয়েছে। জেবা নীলাদ্রিকে ঘরে নিয়ে এলো। ঘরের ভিতর পা রেখেই বাহারি ফুলের ঘ্রাণে জেবা সহ নীলাদ্রিও মাথা ঘুরিয়ে উঠল। হঠাৎ করে অজানা ভয়ে নীলাদ্রির হাত পা কাঁপতে লাগলো। সারাদিনের ছোটাছুটিতে জেবাও ক্লান্ত। আমি ভাই আর সময় নষ্ট করব না, তুমি বসো, আমি গিয়ে তোমার পতিদেবকে পাঠাচ্ছি। নীলাদ্রির ভাবির হাত ধরে বলতে ইচ্ছে করলো, না ভাবি, ওনাকে পাঠিও না। উচ্ছ্বাস বন্ধুদের বিদায় জানিয়ে রুমেই ফিরছিল। এর মাঝে পকেটে ফোন বেজে উঠলে চেনা নম্বরটা দেখে হেসে কল রিসিভ করলো। ওপাশ থেকে হাস্যজ্জ্বল গলা শোনা গেল, উচ্ছ্বাস ভাই? হ্যাঁ ভাই। বিবাহিত জীবন কেমন কাটছে ভাই? উচ্ছ্বাস হাসল। এই ফারদিন ছেলেটাকে দেখে গম্ভীর মনে হলেও এই ছেলে ভিতরে ভিতরে শয়তানের চূড়ান্ত। আমার বিবাহিত জীবন স্বপ্নের থেকেও সুন্দর কাটছে। মালদ্বীপে তোমার হানিমুন কেমন কাটছে? ফারদিন এতক্ষণ হাসি হাসি গলায় কথা বলেও এবার যেন একটু গম্ভীর হলো। বউটা অবুঝ ভাই, আমাকে ছাড়া বাঁচবে না বলে কত কান্নাকাটি করলো। একটা বিয়ের পর আবার বাবা মার জন্য কাঁদে। জেনে শুনেই তো পালিয়েছে ভাই, তারপরও সব দোষ এখন আমাকে দেয়। নীলা যেদিন ফেসবুকে নীলাদ্রির এঙ্গেজমেন্টের ছবি পোস্ট করেছিল, সেদিনই উচ্ছ্বাস ফারদিনকে খুঁজে বের করেছে। কথায় কথায় জানতে পেরেছে ফারদিন বিয়েটা করতে চায় না, ওর বাবা জোর করে এঙ্গেজমেন্ট করিয়েছে। সে অবশ্য পরিবারকে বোঝানোর সব রকম চেষ্টা করছে, পরিবার না মানলে পালিয়ে যাবে। সব শুনে উচ্ছ্বাস ফারদিনকে রিকোয়েস্ট করেছে ও যেন তাকে কিছুদিন সময় দেয়। উচ্ছ্বাস দেশে এসে সব ঠিক করে দিবে। ফারদিন উচ্ছ্বাসের কথা শুনেছে। বিয়ের দিনের আগে কোনোভাবে উচ্ছ্বাস আসতে পারতো না, তাই বেচারা দাঁতে দাঁত চেপে বিয়ের দিন পর্যন্ত অপেক্ষা করেছে। আমি তোমার বাবার সাথে দেখা করেছি ফারদিন। আঙ্কেল প্রথমে বুঝতে চাননি, কিন্তু একটু বোঝানোর পরে অবশ্য বুঝেছে। তোমরা ফিরে এসো, আঙ্কেলের কাছে ক্ষমা চাইলেই উনি তোমাদের ক্ষমা করে দিবে। ফারদিনের সাথে কথা বলা শেষে উচ্ছ্বাস ঘরে এসেছে। উচ্ছ্বাসকে দেখে নীলাদ্রি ঘামতে শুরু করেছে। লোকটা তার স্বামী, তাদের বিয়ে
জোর জবরদস্তি হয়নি। তারপরও কেন সে এই লোকের সাথে সহজ হতে পারছে না? তোমার গরম লাগছে নীলাদ্রি? হঠাৎ উচ্ছ্বাসের ডাকে নীলাদ্রি কেঁপে উঠল। উচ্ছ্বাস এসি অন করে দিয়ে বলল, আর গরম লাগবে না। নীলাদ্রি কিছুই বলতে পারছে না। মূর্তির মতো দাঁড়িয়ে আছে। উচ্ছ্বাস এসে তার সামনে দাঁড়িয়ে হাত ধরলে নীলাদ্রি কেমন যেন মিয়ে গেল। উচ্ছ্বাস তা লক্ষ্য করেও নীলাদ্রিকে এনে বিছানায় বসালো। আমরা একসাথে আছি বেশ কিছুদিন হয়েছে, অথচ তোমার কাঁপাকাঁপি দেখে মনে হচ্ছে আজই আমাদের ফার্স্ট নাইট। নীলাদ্রি চোখ তুলে তাকালে উচ্ছ্বাস হাসল। নীলাদ্রির কাঁপায় আরও বাড়িয়ে দিয়ে উচ্ছ্বাস টুপ করে গালে একটা চুমু খেয়ে ফেলল। এই এক চুমুতেই নীলাদ্রির অবস্থা যায়। উচ্ছ্বাস ওকে দেখে শব্দ করে হেসে উঠল। মনে মনে ভাবল, তার কপালে এটা কি বউ জুটেছে। উচ্ছ্বাস নীলাদ্রি আর একটু কাছে চলে এলো, আরও ঘনিষ্ঠ হতে চাইল। ঠিক তখনই নীলাদ্রি ঝট করে দাঁড়িয়ে উঠে কম্পিত গলায় বলল, আমাকে ক্ষমা করবেন, আমি জানি আমি অন্যায় করছি, কিন্তু এই সম্পর্কে সহজ হতে আমার একটু সময় লাগবে। উচ্ছ্বাস জানত সেও নীলাদ্রিকে সময় দিতে রাজি আছে, তারপরও ব্যথিত মুখে বলল, আরও সময় লাগবে? নীলাদ্রি অপরাধীদের মতো মাথা নিচু করে ফেলল। উচ্ছ্বাস নীলাদ্রির সামনে এসে জিজ্ঞেস করল, আমাকে মেনে নিতে আর কতদিন লাগবে তোমার? নীলাদ্রি উত্তর দিতে পারল না। সে চেষ্টা করছে কিন্তু পারছে না। উচ্ছ্বাস ফোঁস করে দম ফেলে বলল, তুমি কি আমাকে একটুও পছন্দ করো না নীলাদ্রি? নীলাদ্রি এক পলক তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নিল। আমাকে অপছন্দ করার কারণ কি? নীলাদ্রি ঢোক গিলে পিছিয়ে গিয়ে অস্পষ্ট গলায় বলল, অপছন্দ করি না। উচ্ছ্বাস ঠোঁট কামড়ে হাসল। নীলাদ্রি আর একটু কাছে এসে দাঁড়ালো। তার মানে পছন্দ করো? নীলাদ্রি এতটাই ঘাবড়ে গেছে সে হ্যাঁ না কিছু বলতে পারল না। তুমি আমাকে পছন্দ করো, তারপর আমাকে দূরে সরে রাখছো, এটা কেমন পছন্দ করা জানতে পারি? নীলাদ্রি কথা বলতে পারছে না। উচ্ছ্বাসও আর তার বেচারি বউকে জ্বালালো না। বিছানার দিকে তাকিয়ে বলল, ফুলের উপর শোয়া যাবে না, বিছানাটা ঝেড়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসছি। নীলাদ্রি ভাবল উচ্ছ্বাস হয়তো তার উপর রাগ করেছে। মাথা নিচু রেখে ক্ষীণ গলায় সে জিজ্ঞেস করল, আপনি কি আমার উপর রাগ করেছেন? উচ্ছ্বাস যেতে নিয়েই ফিরে তাকালো। তুমি আমার রাগের পরোয়া করো? নীলাদ্রি থুতনি বুকের সাথে মিশিয়ে নিয়ে উপর নিচ সামান্য মাথা নাড়ল। উচ্ছ্বাস ঠোঁট কামড়ে হেসে বলল, আমি রাখবো না যদি তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে দাও। নীলাদ্রি মেনে নিল। এটা আর নতুন কি, প্রতিদিনই তো জড়িয়ে ধরে ঘুমায়, চলবে। গল্প মনের আঙ্গিনায়, লেখিকা জেরিন আক্তার নিপা, পর্ব সংখ্যা 15। মিসেস শর্মিলা বড় ছেলের বউয়ের আবদার রাখতে ছোট ছেলের বিয়েটা মেনে নিতে চাইলেও নীলাদ্রি নীলার বোন জানার পর থেকে একেবারে বেঁকে বসলেন। কিছুতেই তিনি নীলাদ্রিকে মেনে নেবেন না। ইউসুফ খান স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলে মিসেস শর্মিলা কঠিন গলায় বললেন, তোমার যদি ছোট ছেলের বউয়ের প্রতি এতই দরদ থাকে তাহলে আমাকে বলে দাও, আমি এই বাড়ি থেকে চলে যাই, তুমি তোমার ছেলের বউ নিয়ে থাকো। এ কথার পর আর ইউসুফ খান কিছু বলার সাহস পেলেন না। মিসেস শর্মিলা সকালে খাবার টেবিলেও এলেন না। উচ্ছ্বাস চেয়ার টেনে বসতে বসতে মাকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলো, মা কোথায়? ইউসুফ খান এক পলক ছোট বৌমার দিকে তাকিয়ে বললেন, তোর মা একটু অসুস্থ বোধ করছে, পরে খাবে। উচ্ছ্বাস বুঝে গেল মার খেতে না আসার কারণ। কাল নীলাদ্রির পরিবারের সাথে মা কথাও বলেনি। নীলাদ্রির দিকে তাকিয়ে উচ্ছ্বাস দেখল মেয়েটা কিছুই খাচ্ছে না। এত অল্প খেয়ে এই মেয়ে বেঁচে থাকে কিভাবে? উচ্ছ্বাস ব্রেডে বাটার লাগিয়ে নীলাদ্রির প্লেটে তুলে দিল। নীলাদ্রি বলে উঠল, আমাকে দিচ্ছেন কেন? আমার খাওয়া শেষ। উচ্ছ্বাস চোখ রাঙিয়ে তাকালো, বলল, একটা কথাও না, নিজে না খেলে জোর করে খাওয়াবো। নীলাদ্রি গাল ফুলিয়ে লোকটার দিকে তাকিয়ে রইল। এদের কাণ্ড দেখে জেবা মিটিমিটি হাসছে।
তখনই উৎসব তার মুখের সামনে সেদ্ধ ডিম ধরে বলল, খাও জান। জেবা নাক কুঁচকে নিল। ইদানিং সে কিছুই খেতে পারছে না, পানিও গন্ধ লাগে। সেখানে ডিম, দুধ তো জম। তারপরেও উৎসব ওর কোনো কথা শোনে না। জেবা খেতে না চাইলে উৎসব আহ্লাদে গলায় বলল, তুমি না খেয়ে থেকে আমার পুচকুটাকেও তো না খেয়ে রাখছ। নিজের জন্য না খাও, আমার আন্ডা বাচ্চাটার জন্য খাও জান। এই কথা বলে দুধের গ্লাসও মুখের সামনে ধরল। জেবা অসহায় চোখে স্বামীর দিকে তাকিয়ে আছে। দুই ছেলের বউদের দিকে তাকিয়ে ইউসুফ খান স্বস্তি নিঃশ্বাস ফেলেন। ছেলেরা সুখী হোক, এছাড়া আর ওনার কোনো চাওয়া নেই। শর্মিলাও তো এটাই চায়। তারপরও যে কেন ছেলে মানুষই জেদ করছে। জাহানারা বেগম এদের গদগদ দেখে বিরক্ত কণ্ঠে বললেন, এত ঢং করতে মন চাইলে ঘরে গিয়ে কর। তোদের ঢং দেখে না আবার কানা হয়ে যায়। উচ্ছ্বাস দাদির কানের কাছে এসে হেসে বলল, এত হিংসা কেন করো বুড়ি? বুড়া কি তোমার সাথে ঢং করেনি? জাহানারা বেগম মুখ বাঁকিয়ে বললেন, সে তোদের মতো এত রং ঢং পারত না। উচ্ছ্বাস মাথা নাড়িয়ে বিজ্ঞের মতো বলল, তা অবশ্য বোঝাই যায়। বুড়ো রং ঢং পারলে তুমি এক ছেলের মা হতে না। সম্পদের ভাগ বসাতে আমার বাপের আরও 3 ভাই থাকতো। উচ্ছ্বাস একটু পরেই বেরোবে। রুমে এসে তৈরি হয়ে নিচ্ছে সে। তার পেছন পেছনেই নীলাদ্রিও ঘরে এসেছে। উচ্ছ্বাসকে তৈরি হতে দেখে ওর হাত ঘড়ি ওয়ালে টেগিয়ে দিচ্ছে। উচ্ছ্বাস নীরবে নীলাদ্রির বউ কাজকর্ম উপভোগ করছে। বেরোবার আগে নীলাদ্রির সামনে এসে দাঁড়ালো। নীলাদ্রির চোখ তুলে তাকালে জিজ্ঞেস করলো, বাবার বাড়ি যাবে? প্রশ্নটা শুনে নীলাদ্রির মন নেচে উঠলেও শাশুড়ি মার রাগের কথা ভেবে সে বলল, কাল তো সবার সাথে দেখা হয়েছে, কাল দেখা হয়েছে, আজ দেখতে মন চাইলে যাবে। মন তো চাচ্ছে। তারপরও নীলাদ্রি মনকে শক্ত করে বলল, আজ যাব না, কাল বা পরশু নিয়ে গেলেই হবে। উচ্ছ্বাস নিজেও বুঝতে পারছে নীলাদ্রি তার মার মন জয় করার জন্য এসব করছে। সে নীলাদ্রির হাত ধরে কাছে টেনে নিয়ে বলল, তোমার শাশুড়ি মা উপরে উপরে যা রাগী, ভেতরের মনটা কিন্তু ভীষণ নরম। নীলাদ্রি নতমুখে জবাব দিল, আমি জানি। উচ্ছ্বাস হাসল। 2 হাতের মাঝে নীলাদ্রির মুখ ধরে উপরে তুলে বলল, মায়ের বৌমা শাশুড়ি মার মন জয় করার জন্য এত কিছু করছে, অথচ তার ছেলের মনের পরোয়া করছে না। উচ্ছ্বাসের একথা শুনে নীলাদ্রির মুখটা মিয়ে গেল। প্রকাশ না করলেও লোকটা কি মনে মনে তার উপর রেগে আছে। নীলাদ্রির চেহারার রং পাল্টে যেতে দেখে উচ্ছ্বাস টুপ করে ওর কপালে চুমু খেয়ে বলল, আমি কিন্তু খুব বেশি সময় দিতে পারবো না ম্যাডাম। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার আগে তাড়াতাড়ি নিজেকে প্রস্তুত করুন। বাকিটা দিন নীলাদ্রির আর কোনো কাজ থাকে না। যেবারও রান্নাঘরে যাওয়া নিষেধ, তাই 2 যা মিলে গল্প করে সময় কাটায়। পেয়ারা মাখা খেতে খেতে জিবা নীলাদ্রির দিকে তাকিয়ে বলল, এত চিন্তা করো না তো, মা এমনিতে রাগ দেখালেও ছেলের বউদের ভীষণ ভালোবাসে। আমাকেই দেখো না, এ বাড়িতে যখন এলাম প্রথম কয়েক মাস ভয়ে মার সামনেই পড়তাম না। তারপর আস্তে আস্তে মার রাগ কমলো। ছেলের বউ ভেবে না, মা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিয়েছে, এখনও দিচ্ছে, তোমাকেও দিবে। তার জন্য একটু সময় লাগবে। নীলাদ্রির জিবার সম্পর্কে তেমন কিছু জানে না, তাই জিজ্ঞেস করলো, আপনার বাবার বাড়ি কোথায় ভাবি? গাজীপুর। আপনারা কয় ভাই বোন? জেবা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি এতিম। বাবা মা দুজনেই ছোটবেলায় মারা গেছে। ভাই বোন নেই। চাচার সংসারে মানুষ হয়েছি। তোমার ভাসুর আমার চাচাতো ভাইয়ের বন্ধু ছিল। মাঝে মাঝে চাচাতো ভাইয়ের সাথে আমাদের বাড়ি যেত। ওভাবেই আমাদের পরিচয়। তোমার ভাইয়া আমাকে পছন্দ করলেও আমি চাচা চাচির ভয়ে কোনোদিন ওসব জিনিস মাথাতেও আনিনি। একদিন হুট করেই চাচা বয়স্ক এক লোকের সাথে আমার বিয়ে ঠিক করে। বিয়েতে আমি রাজি ছিলাম না, আবার বিয়ে থেকে বাঁচারও কোনো উপায় ছিল না। তোমার ভাইয়া কিভাবে খবর পেল কে জানে। সে আমাদের বাড়িতে হাজির হলো, আমাকে তার সাথে পালিয়ে যাওয়ার প্রস্তাব দিল। আমি তো জানতাম আমি তার পরিবারের যোগ্য না,
তাই নিজেও মনে মনে তাকে পছন্দ করলেও তার প্রস্তাবে রাজি হলাম না। সে তখন কি করেছে জানো? আমাকে অজ্ঞান করে বাড়ি থেকে তুলে এনেছে। আর এই কাজে তাকে কে সাহায্য করেছে শুনলে বিশ্বাস করতে চাইবে না। আমার আপনার আমার আপনার চাচাতো ভাই নিজের বোনকে তুলে আনতে বন্ধুকে সাহায্য করেছে। জেবা হাসছে, প্রাণোচ্ছল হাসি। সেই সময়টা কঠিন গেলেও এখন ওসব কথা মনে করে জেবা হাসে। নীলাদ্রি অবাক চোখে তাকিয়ে আছে। উৎসব ভাইয়াকে দেখে একটুও মনে হয় না তিনি এমন কাজ করতে পারেন। উৎসব ভাইয়ার পক্ষে তার বর তো তেমন কিছুই করেনি। নীলাদ্রির মনে হঠাৎ একটা ভাবনা এলো। উৎসব ভাইয়া ভাবিকে পছন্দ করতো বলে তুলে এনে বিয়ে করেছে, কিন্তু ওই মানুষটা তাকে কেন বিয়ে করতে রাজি হয়েছে? তার বর আসছিল না বলে বিয়ের দিন অপমানিত হওয়া থেকে বাঁচাতে? এসব ভেবে কেনই যেন নীলাদ্রি ভীষণ মন খারাপ হলো। মানুষটা তো তাকে পছন্দ করতো না। 3টার দিকে উচ্ছ্বাস বাড়ি ফিরেছে। রুমে এসে নীলাদ্রিকে খুঁজলো সে। মেয়েটা রুমে নেই। ওয়াশরুমে দেখলো, ওখানেও নেই। গরমে ঘেমে ফিরেছে উচ্ছ্বাস, তাই আগে শাওয়ার নিতে ঢুকে গেল। নীলাদ্রিকে পরে খুঁজে নেবে। গোসল সেরে বেরিয়ে ভেজা চুল না মুছেই নীলাদ্রি খুঁজে রুম থেকে বেরিয়ে এলো। ভাবের রুমের সামনে এসে ভেতর থেকে নীলাদ্রির কণ্ঠ শুনতে পেল। নীলাদ্রি। উচ্ছ্বাসের গলা পেয়ে জেবা নীলাদ্রিকে বলল, তোমার সাহেব এসেছে, ডাকছে, যাও। নীলাদ্রি ভাবির ঘর থেকে বেরিয়ে এলো। উচ্ছ্বাস ওকে দেখে একগাল হাসলো। মেয়েটাকে দেখলে তার মন শান্ত হয়ে যায়। নীলাদ্রি অবশ্য উচ্ছ্বাসের দিকে তাকাতে পারছে না। একটা প্রশ্ন তার মনে ঘুরপাক খাচ্ছে। খিদে পেয়েছে নীলাদ্রি? একথা শুনে নীলাদ্রি উচ্ছ্বাসের দিকে তাকালো। এত বেলা হয়ে গেছে, এখনো লোকটা খায়নি। উচ্ছ্বাস খাচ্ছে, নীলাদ্রি পাশে বসে আছে। লোকটার খাওয়ার ধরন সুন্দর, দেখতে ভালো লাগছে। খেতে খেতে উচ্ছ্বাস জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো? হুম। নীলাদ্রি খেয়েছে জানালেও উচ্ছ্বাস ভাতের লোকমা ওর মুখের সামনে ধরে বলল, বরের সাথে আরেকবার খাও। নীলাদ্রি ঢ্যাপ ঢ্যাপ করে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে আছে। মা আপুকে ছাড়া জীবনে অন্য কারো হাতে খায়নি সে। উচ্ছ্বাস তখনও হাত ধরে আছে। নীলাদ্রির সংকোচ কাটিয়ে নিঃশব্দে খেয়ে নিল। মানুষের হাত থেকে খেতে অন্যরকম অনুভূতি হচ্ছে। লজ্জা তো লাগছেই, সাথে যেন ভালো লাগাও কাজ করছে। উচ্ছ্বাস নিজে খাওয়ার ফাঁকে ফাঁকে নীলাদ্রিকে খাইয়ে দিয়েছে। খাওয়া শেষে উচ্ছ্বাস রুমে চলে আসার একটু পরে নীলাদ্রি এলো। পিছন থেকে নীলাদ্রিকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস জিজ্ঞেস করলো, মা তোমাকে কিছু বলেছে? না তো। উচ্ছ্বাস নীলাদ্রির কাঁধে থুতনি রেখে বলল, তাহলে মুড অফ কেন? বাড়ির কথা মনে পড়ছে? নীলাদ্রি আশ্চর্য হলো। লোকটা কিভাবে বুঝে গেল তার মন খারাপ? সে তো মন খারাপ ভাব লুকানোর যথেষ্ট চেষ্টা করছে। বাড়ি যেতে চাইলে তৈরি হও। না। উচ্ছ্বাস নীলাদ্রিকে নিজের দিকে ফিরিয়ে জানতেছিল, যাবে না? আজ যাব না। উচ্ছ্বাস এখনো ভাবছে নীলাদ্রি হয়তো বাড়ি যাওয়ার জন্যই মন খারাপ করে আছে। মার অনুমতির জন্য বলতে পারছে না। মা কিছু বলবে না, আমি ম্যানেজ করে নিব। আপনি আমাকে বিয়ে কেন করেছেন? চলবে। গল্প মনের আঙ্গিনায়, লেখিকা জেরিন আক্তার নিপা, পর্ব সংখ্যা 16। আপনি আমাকে বিয়ে কেন করেছেন? উচ্ছ্বাসের চোখে চোখ রেখে প্রশ্নটা করেছে নীলাদ্রি। উচ্ছ্বাস নীলাদ্রির মুখের দিকে তাকিয়ে আছে। প্রশ্নটা শোনা মাত্রই তার ঠোঁটে হাসি দেখা দিয়েছে। যে মেয়ে তার সাথে একটা শব্দ বলতে গিয়ে গুটিয়ে থাকতো, আজ কেমন চোখে চোখ রেখে প্রশ্ন করছে। বউ হিসেবে ভালোই উন্নতি হয়েছে। উচ্ছ্বাস নীলাদ্রির কপালে কপাল ঠেকিয়ে বলল, তোমার কি মনে হয় কেন বিয়ে করেছি? নীলাদ্রি নিজে থেকে কিছু মনে করতে, ভাবতে বা বুঝতে চায় না। সে তার প্রশ্নের উত্তর এই মানুষটার মুখ থেকে শুনতে চায়। আমি আপনার উত্তর জানতে চাই, কিছু মনে করতে চাই না। উচ্ছ্বাস হাসল। তার লজ্জাবতী বউয়ের মুখে কথা ফুটেছে। বউ জানতে চেয়েছে, সে বলবে। সে তো অপেক্ষাই করছিল কবে নীলাদ্রি জানতে চাইবে। তবে উচ্ছ্বাস বলতে পারল না। এর আগেই তার ফোন বেজে উঠল। এই যন্ত্রটার উপর তার বিরক্তি এসে যাচ্ছে। হতচ্ছাড়ার কোনো কমন সেন্স নেই। যখন তখন বেজে উঠলে ফারদিন কল না দিয়ে দেশের প্রধানমন্ত্রী কল দিলেও হয়তো উচ্ছ্বাস এখন কল ধরতো না। তবে ফারদিনের হিসেব ভিন্ন। ছেলেটা তার যে উপকার করেছে এর জন্য
যে রাত 3টার সময় এই ছেলের কল তুলবে। কল কেটে যাওয়ার আগে উচ্ছ্বাস নীলাদ্রিকে বলল, ইম্পর্টেন্ট একটা কল, তুমি অনুমতি দিলে তুলব। নীলাদ্রি অবাক হয়ে মানুষটার দিকে তাকিয়ে রইল। বলছে ইম্পর্টেন্ট কল, আবার কল তোলার জন্য তার অনুমতি চাচ্ছে, যেন সে অনুমতি না দিলে কল তুলবে না। নীলাদ্রি অনুমতি দিল। ফোন কানে নিয়েই ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে উচ্ছ্বাস বলল, ফিরে এসে আমরা কিন্তু এখান থেকেই শুরু করব। উচ্ছ্বাস বাইরে এসে হ্যালো বলতেই ওপাশ থেকে ফারদিন ডেকে উঠল, উচ্ছ্বাস ভাই। উচ্ছ্বাস বরাবরের মতো জবাব দিল, ভাই। দেশে ফিরেছি ভাই, কিন্তু বউ নিয়ে বাড়িতে ঢুকতে ভয় লাগছে। আমার হিটলার বাপ যা রাগী, একমাত্র ছেলে বলেও ছাড় দিবে না। নতুন বউয়ের সামনেই জুতা খুলে মারতে শুরু করবে। আপনি কি একটু আসবেন ভাই? অন্তত বউয়ের সামনে বাপের জুতার বাড়ি খাওয়ার হাত থেকে বাঁচতে হলে আপনাকে লাগবে ভাই। কথা বলা শেষ করে উচ্ছ্বাস রুমে এলো। নীলাদ্রি এখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। উচ্ছ্বাস নীলাদ্রির কাছে এসে ওর হাত ধরে কোমল গলায় বলল, এখন একটু বেরোতে হবে নীলাদ্রি, ফিরে এসে তোমার প্রশ্নের উত্তর দিলে হবে না। উচ্ছ্বাস না গেলে হয়তো ফারদিনের বাবা সত্যি ছেলেকে জুতা খুলে মারতেন। তবে শেষ পর্যন্ত উচ্ছ্বাস পুরো ব্যাপারটা সামলে নিয়েছে। দুজনের পরিবারের সমঝোতায় কাজে ডেকে আবার ওদের বিয়ে পড়ানো হয়েছে। উচ্ছ্বাসের ফেরার তাড়া থাকলেও সে যাওয়ার কথা বলতে পারল না। বললেও অবশ্য লাভ হতো না, ফারদিন তাকে যেতে দিবে না। সকল ঝামেলা মিটিয়ে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। রুমে এসে দেখলো তার বউ ঘুমিয়ে পড়েছে। উচ্ছ্বাস পকেট থেকে ফোন ওয়ালেট বের করে বেড সাইড টেবিলের উপর রেখে নীলাদ্রির সামনে এসে বসলো। ঘুমন্ত মুখের উপর থেকে চুল সরিয়ে দিয়ে গালে হাত রাখলো। ওভাবে এক ধ্যানে অনেকটা সময় নীলাদ্রির মুখের দিকে তাকিয়ে থেকে ঝুঁকে এসে কপালে চুমু খেলো। সকালে নীলাদ্রি নিচে গেলে শাশুড়ির সাথে দেখা হয়। মিসেস শর্মিলা নীলাদ্রিকে দেখে চোখ মুখ কুঁচকে ফেললেন। নীলাদ্রিও শাশুড়িকে দেখে গুটিয়ে গেল। তবে মিসেস শর্মিলা ছেলের বউকে কিছু বললেন না, মুখ ফিরিয়ে চলে গেলেন। মা চলে গেলে নীলাদ্রি এতক্ষণ আটকে রাখা শ্বাস ছাড়ল। সকাল থেকে কয়েকবার বমি করে যেবার দুর্বল হয়ে পড়েছে। নীলাদ্রি যাকে দেখতে এলো দরজার সামনে দাঁড়িয়ে বলল, আসবো ভাবি? নীলাদ্রির কণ্ঠ পেয়ে যেবা উঠে বসতে চাইল। অনুমতি কেন নিচ্ছ? এসো। নীলাদ্রি ভিতরে এসে ভাবির পাশে বসলো। যেবার চোখ মুখ শুকনো রাখছে দেখে জিজ্ঞেস করলো, কিছু খাবেন ভাবি? না গো বোন, খাওয়ার নামও নিও না আমার সামনে। তোমার ভাইয়ার জোরাজুরিতে দুধ খেয়ে বমি করেছি, এখন আর কিছু খাবো না। কতক্ষণ ভাবির পাশে বসে থেকে নীলাদ্রি রুমে চলে এলো। বিয়ের পর একদিনও ভার্সিটিতে যায়নি, আজ যেতে ইচ্ছে করছে, তবে অনুমতি পাবে কিনা এটা ভাবছে। উচ্ছ্বাস ওয়ার্কআউট করে রুমে ফিরিয়ে ঘামে গা ভিজে আছে তার। নীলাদ্রির দিকে এক পলক তাকিয়ে মিষ্টি হাসি উপহার দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। নীলাদ্রি ভাবছে লোকটাকে বলবে পড়াশোনাটা ছাড়তে পারবে না সে, কিছুতেই না। উচ্ছ্বাস কোমরে তোয়াল পেঁচিয়ে খালি গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে নীলাদ্রিকে তার কাপড় বের করতে বলল। নীলাদ্রি ঘরে পরার কাপড় বের করলে উচ্ছ্বাস বলল, এগুলো না, আজ চাকরিতে জয়েনিং দিব। নীলাদ্রি জানে না উচ্ছ্বাস কী কাজ করে। একসময় তো তার টিচার ছিল, তারপর মনে হয় দেশে ছিল না, ফিরলই তো তাদের বিয়ের দিন। নীলাদ্রি ভাবনায় ডুবেছিল, মানুষটা কখন তার পিছনে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি। উচ্ছ্বাস নীলাদ্রি কানের কাছে বলল, পড়াশোনা কি ছেড়ে দিয়েছ? তোমার মুখে তো আমি একদিনও ভার্সিটি যাওয়ার কথা শুনলাম না। হঠাৎ কানের কাছে কথা বলায় নীলাদ্রি ভয় পেয়ে গেছে। আঁতকে উঠে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে ওর খালি গা দেখে লজ্জায় চোখ নামিয়ে নিল। উচ্ছ্বাসের অবশ্য বইয়ের লজ্জা চোখ এড়ালো না। নীলাদ্রি ভাবছে মানুষটা কিভাবে সবসময় তার মনের কথা বুঝে যায়। সে তো এই বিষয়েই কথা বলতে চাচ্ছিল। উচ্ছ্বাস নীলাদ্রির লাজে রাঙা মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, পড়াশোনা ছেড়ে দিয়ে কি সংসার করতে চাও? নীলাদ্রি নতমুখে জবাব দিল, না। তাহলে ক্লাস কামাই দিচ্ছ কেন? তোমার জন্য নিশ্চয়ই স্যাররা পড়া আটকিয়ে রাখছে না? তুমি যে পিছিয়ে পড়ছো সেই খেয়াল আছে? নীলাদ্রি হ্যাঁ সূচক মাথা নাড়ল। উচ্ছ্বাস নীলাদ্রি ওড়না টেনে নিয়ে চুল মুছতে মুছতে বলল, তাহলে তৈরি হয়ে নাও, আমার সাথে ক্লাসে যাবে তুমি।
কথাটা শুনে নীলাদ্রি চট করে উচ্ছ্বাসের মুখের দিকে তাকালো। তার অবিশ্বাস্য দৃষ্টি দেখে উচ্ছ্বাস হেসে বলল, আমার বউকে অন্তত গ্র্যাজুয়েট পাস হতে হবে। নীলাদ্রি মানুষটার দিকে তাকিয়েই রইল। সে তো আরও অনুমতি পাওয়ার কথা ভাবছিল। এখন মনে হচ্ছে সে পড়াশোনা ছেড়ে দিতে চাইলেও এই লোক তাকে ছাড়তে দিবে না। উচ্ছ্বাস নীলাদ্রির নাক টেনে দিয়ে নিজেই কাপড় বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেল। স্বামী স্ত্রী বের হওয়ার সময় দাদির সামনে পড়ল। জাহানারা বেগম প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বউ নিয়ে কই যাস? উচ্ছ্বাস জবাব দিল, বউয়ের ভার্সিটিতে। কেন? উচ্ছ্বাস দাদিকে খোঁচা দিয়ে বলল, আমার বউ তোমার মতো ওয়ান পাস না, ভার্সিটিতে পড়ে। জাহানারা বেগম মুখ বাঁকিয়ে বললেন, বিয়া হইয়া গেছে, এখন আর কিসের লেখাপড়া? বাড়িতে থাকবো, সংসার করব, কয়দিন পর পোলাপান হইলে পোলাপান মানুষ করব। এত লেখাপড়া কইরা কাম কি? বউরে কি চান্দে পাঠাবি? উচ্ছ্বাস দাদির গাল টেনে দিয়ে বলল, বউ যদি যেতে চায় অবশ্যই পাঠাবো, যেন তুমি আমার বউকে চাঁদে যেতে দেখে হিংসায় জ্বলে পুড়ে মরে যাও। দাদি ঝাড়া দিয়ে গাল থেকে উচ্ছ্বাসে হাত সরিয়ে দিয়ে বললেন, তোর বাপটা কি কম্মা ছিল যে তুইও বউয়ের গোলাম হয়েছিস? অবশ্য শিখছস তো বাপের থেকেই, সেও তো সারাদিন বউয়ের আঁচল ধরে ঘুরে। দাদি নাতির কথাবার্তা শুনে নীলাদ্রি হাসি পেলেও হাসতে পারছে না। বের হওয়ার আগে উচ্ছ্বাস মায়ের সাথে দেখা করতে গেল। নীলাদ্রি মানুষটাকে যত দেখে ততই মুগ্ধ হয়। সবার প্রতি ওনার খেয়াল আছে। মানুষটা একজন আদর্শ ছেলে, আদর্শ ভাই, আদর্শ দেবর, আদর্শ নাতি। সে সুযোগ দিলে হয়তো একজন আদর্শ স্বামী হয়েও দেখাবে। নীলাদ্রি ভাবে, ওনার কাছে সময় চেয়ে কি সে মানুষটার সাথে অন্যায় করছে? তবে তখন তো মানুষটার সম্পর্কে তেমন একটা জানতো না। এখন পুরোপুরি না জানলেও যতটুকু জেনেছে তাতে নীলাদ্রি একটা বিষয় উপলব্ধি করেছে। নিঃসন্দেহে ওনার সাথে জীবনটা কাটাতে পারবে। তার স্বামী একজন চমৎকার মনের মানুষ। উচ্ছ্বাস ড্রাইভ করছে, নীলাদ্রি পাশে বসে আর চোখে উচ্ছ্বাসকে দেখছে। উচ্ছ্বাস তাকালে সাথে সাথে চোখ সরিয়ে নিচ্ছে। উচ্ছ্বাস অবশ্য ব্যাপারটা লক্ষ্য করেছে, তবুও সে কিছুই বলল না। বউ তাকে চুরি করে দেখতে চাচ্ছে, যখন দেখুক। ভার্সিটি এসে নীলাদ্রি গাড়ি থেকে নামার আগে বলল, আপনি তো বলেছিলেন আজকে আপনার জয়নিং। উচ্ছ্বাসে দেরি হয়ে যাবে ভেবে নীলাদ্রি বলল, আমাকে তো পৌঁছে দিয়েছেন, এবার তাহলে চলে যান। উচ্ছ্বাস ভ্রু উঁচিয়ে বলল, চলে যেতে বলছো? তোমার স্বামীকে বান্ধবীদের সাথে পরিচয় করাবে না? নীলাদ্রি কোনো বান্ধবী নেই। কলেজে মন নেহার আপা ছিল, ভার্সিটিতে তেমন কেউ নেই। নীলাদ্রি ভাবলো, এখন যদি মানুষটা জানে তার কোনো বান্ধবী নেই, তাহলে নিশ্চয়ই তাকে অসামাজিক ভাববে। তাই নীলাদ্রি বলল, আপনার দেরি হয়ে যাবে। বলেই সে যাওয়া ধরল। যদিও এই মেয়ের সব কাজই এমন অদ্ভুত, তবে নীলাদ্রি এই কাজে উচ্ছ্বাস ভাবছে নীলাদ্রি কি তাকে স্বামী হিসেবে পরিচয় করিয়ে দিতে চায় না? ক্লাসের অনেকেই জানতো নীলাদ্রির বিয়ে হবে। আজ ওকে দেখে মেয়েরা কেউ কেউ কথা বলতে এলো। ওদের সমস্ত প্রশ্ন তার বর ও শ্বশুরবাড়ি নিয়ে। তার বর কি করে, দেখতে কেমন, ছবি আছে কিনা। মেয়েগুলো আগ্রহ দেখে নীলাদ্রি মনে মনে একটু বিরক্ত হলো। ওদের এত কিছু কেন জানতে হবে? প্রথম ক্লাসটা ভালোভাবে কেটেছে। অনেকদিন পর ক্লাসে করতে পেরে নীলাদ্রির ভালো লাগছে। একটা মেয়ে নীলাদ্রিকে ডাকলে নীলাদ্রি পিছনে ফিরল। মেয়েটাকে জিজ্ঞেস করছে ওর শ্বশুরবাড়ি কোথায়, বর কি করে। নীলাদ্রি উত্তর দিতে পারল না। তার আগেই নীলাদ্রির পাশে বসা মেয়েটা ওকে টেনে বলল, এই স্যার এসেছে। মেয়েটার কথা শুনে সামনের দিকে তাকিয়ে নীলাদ্রি থমকে গেল। এই লোক এখানে কি করছে? উচ্ছ্বাস নীলাদ্রির দিকে তাকিয়ে মৃদু হাসলে। নীলাদ্রি অবিশ্বাস্য চোখে ওর দিকে তাকিয়ে রইল। ততক্ষণে উচ্ছ্বাসকে আন্তরিক গলায় বলতে শোনা গেল, হাই এভরিওয়ান, আই এম উচ্ছ্বাস ইউসুফ খান, ইউর নিউ কেমিস্ট্রি লেকচারার। চলবে। গল্প মনের আঙ্গিনায়, লেখা জেরিন আক্তার নিপা, পর্ব সংখ্যা 17। নীলাদ্রি গাড়িতে উচ্ছ্বাসের পাশে বসে আছে। বাড়ি ফিরছে তারা। ক্লাসে উচ্ছ্বাসকে দেখার পর থেকে এখন পর্যন্ত নীলাদ্রি বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না, তবে সে কিছু জিজ্ঞেসও করছে না। ড্রাইভ করতে করতে উচ্ছ্বাস নীলাদ্রিকে দেখে হালকা হেসে বলল, শোকে আছো নাকি? শোকে? দুটোই। উচ্ছ্বাস ঠোঁটে হাসি নিয়েই জানতে চাইল, কেন? নীলাদ্রি এবার নড়ে বসল। উচ্ছ্বাসের দিকে তাকিয়ে বলল,
এখন থেকে কি রোজ আপনি আমাদের ক্লাস নেবেন? কেন, কোনো সমস্যা? সমস্যাই তো। আর যাই হোক, এই লোকের ক্লাসে সে মন দিতে পারবে না, যেমন আজকে পারেনি। তোমার তো সমস্যা হবার কথা না। আগেও তো তুমি আমার ক্লাস করেছো। কিন্তু তখন আপনি শুধুই স্যার ছিলেন, বর তো ছিলেন না। নীলাদ্রির কথা শুনে উচ্ছ্বাস হাসতে লাগলো। ওকে হাসতে দেখে নীলাদ্রি গাল ফোলালো। উচ্ছ্বাস নীলাদ্রির দিকে এগিয়ে এসে বলল, বরের ক্লাসে তোমার সব মনোযোগ বরের উপর থাকবে, এজন্য অভিযোগ করছো? নীলাদ্রি চোখ উল্টিয়ে সাথে সাথে বলল, মোটেও না। উচ্ছ্বাস হেসেই চলল। ক্লাসে দেখেছে সে, নীলাদ্রি ক্লাস চলাকালীন পুরোটা সময় তাকেই দেখে গেছে। সেও অন্য মেয়েদের সাথে কথা বললে মুখ কালো করে নিয়েছে। নীলাদ্রি অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে। উচ্ছ্বাস হঠাৎ গাড়ি থামালে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হলো? ওয়েট। উচ্ছ্বাস ফোন বের করে ভাবিকে কল করলো। ভাবি, আমরা বাড়ি ফিরছি। তোমার কি কিছু খেতে মন চাচ্ছে? কি আনবো তোমার জন্য? নীলাদ্রি গালে হাত দিয়ে মুগ্ধ চোখে মানুষটাকে দেখছে। একটা মানুষ সব দিক দিয়ে এতটা পারফেক্ট কিভাবে হতে পারে? পরের দিনও নীলাদ্রি উচ্ছ্বাসের সাথেই ভার্সিটিতে এসেছে। তবে আজ গাড়ি থেকে নেমে আগে চলে না গিয়ে উচ্ছ্বাসের জন্য দাঁড়িয়েছিল। উচ্ছ্বাস বুঝতে না পেরে বলল, তুমি যাও, আমি গাড়ি পার করে আসছি। নীলাদ্রি মুখ কালো করে নিয়ে ভাবল, লোকটা কি তার সাথে যেতে চাচ্ছে না? অন্য ছাত্রীরা দেখে নিবে এই ভয় পাচ্ছে। দেখলে দেখুক, তারা তো স্বামী স্ত্রী। আজ ক্লাসে উচ্ছ্বাস ইচ্ছে করে এক কাজ করলো। নীলাদ্রি হাঁ করে তাকে দেখার সময় গমগমে গলায় ডেকে উঠল, মিস নীলাদ্রি। নীলাদ্রি তাড়াহুড়ো করে চোখ সরিয়ে নিল। তবে ওর পাশে মেয়েটা বলল, স্যার, নীলাদ্রি মিস না, মিসেস। ওর বিয়ে হয়ে গেছে। উচ্ছ্বাস স্বাভাবিক কণ্ঠেই বলল, ও। সকালের ওই ঘটনা নিয়ে নীলাদ্রি লোকটার উপর একটু রেগেছিল, কিন্তু মাত্রই উচ্ছ্বাস যে কাজটা করলো তাতে রাগ 3 গুণ হলো। মনে মনে বললে চলল, আমি মিস নাকি মিসেস যেন জানে না, এমন ঢং করছে যেন নিজের বউকে চেনে না। চিনবে বা কী করে? ক্লাসে মেয়েদের সামনে নিজেকে তো সিঙ্গেল প্রমাণ করতে হবে, তবেই তো মেয়েরা পাগল হবে। বাড়ি ফেরার সময় নীলাদ্রি একটা কথা বলল না। উচ্ছ্বাস অবশ্য ঠিকই বুঝতে পেরেছে তার বউ রেগে আছে। কোন ব্যাপারে রেগে আছে এটাও জানে। সে তো প্রথম দিনই সবার সাথে নীলাদ্রিকে তার স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিত। তবে নীলাদ্রির আচরণ দেখে মনে হয়েছে সে এরকমটা চায় না। তাই তো উচ্ছ্বাস এখন ওকে জ্বালানোর জন্যই ক্লাসে ওই কাজ করেছে। বাড়ি এসেও নীলাদ্রি উচ্ছ্বাসের সাথে কথা বলেনি। উচ্ছ্বাস রুমে থাকলেও নীলাদ্রি পুরো বিকেল ভাবি দাদির সাথে কাটিয়েছে। সন্ধ্যার দিকে উচ্ছ্বাস বেরিয়েছিল। রাতে ফিরেও নীলাদ্রিকে রুমে না পেয়ে ডাকতে এলো। নীলাদ্রি দাদির মাথা টিপে দিচ্ছিল। উচ্ছ্বাস ঘরে ঢুকতে ঢুকতে বলল, আমার বউকে দিয়ে তুমি কেন সেবা নিচ্ছ বুড়ি? দাদি মুখ বাঁকিয়ে বলল, তোর বউ দেখে খালি তোর সেবা করব নাকি? আমার সেবা করার জন্যই তো এনেছিলাম। দাদি নাতি কথা বললেও নীলাদ্রি ওদের কথা শুনছে না। অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। কতক্ষণ দাদির সাথে খোঁচাখুচি করে উচ্ছ্বাস নীলাদ্রিকে বলল, রুমে এসো। নীলাদ্রি শুনেও বসে রইল। ভাবসাব এমন যেন আজ দাদির সাথেই থাকবে সে। উচ্ছ্বাস বুঝে বলল, দাদি, তোমার নাতবউ মনে হয় আমার কোলে উঠে রুমে যেতে চাচ্ছে। তুমি একটু চোখ বন্ধ করো তো, আমি ওকে কোলে নেই। তোমার নাতবউয়ের আবার লজ্জা বেশি, তুমি তাকিয়ে থাকলে লজ্জা পাবে। নীলাদ্রি তখনই উঠে রুমে চলে এলো। উচ্ছ্বাসও পেছনে এসে রুমে এসে পিছন থেকে নীলাদ্রিকে জড়িয়ে ধরলে নীলাদ্রি বলল, ছাড়ুন। ছাড়া বদলে উচ্ছ্বাস আরও শক্ত করে ধরল। নীলাদ্রির কাঁধে থুতনি রেখে বলল, রেগে আছো কেন? নীলাদ্রি জবাব দিল না। উচ্ছ্বাস নীলাদ্রির কাঁধে ছোট্ট একটা চুমু খেয়ে বলল, মিসেসের রাগ ভাঙাতে আমাকে কি করতে হবে? নীলাদ্রি জমে গিয়েছিল। তবে কথাটা শুনে কটাক্ষ করে বলল, কার মিসেস আমি? আমি তো মিস। উচ্ছ্বাস নিঃশব্দে হাসল। নীলাদ্রিকে নিজের দিকে ফিরিয়ে নাকে নাক ঘষে দিয়ে বলল, আপনি আমার মিসেস, এই কথাটা আমি পুরো পৃথিবীতে জানাতে চাই। আপনিও কি এমনটা চান? নীলাদ্রির রাগ আস্তে আস্তে পড়ে গেল। উচ্ছ্বাসের চোখে চোখ রেখে সম্মতি দিল। উচ্ছ্বাস নীলাদ্রিকে কোলে বসিয়ে ফোন হাতে নিল। এতদিন ফেসবুকে তার রিলেশনশিপ স্ট্যাটাস ম্যারিড দেওয়া ছিল।
তবে এবার নীলাদ্রির আইডি ট্যাগ করে ম্যারিড স্ট্যাটাস পোস্ট করলো। ফোন রেখে দিয়ে নীলাদ্রির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এখনও রাগ আছে? নীলাদ্রি দুপাশে মাথা নাড়ল। সকাল হতে হতে এই স্ট্যাটাস অনেকেই দেখে ফেলেছে। ক্লাসের মেয়েরা নীলাদ্রিকে মেসেজ দিচ্ছে। নীলাদ্রি কারো মেসেজের জবাবই দিল না। তবে ভার্সিটি এসে সবার কৌতূহল থামাতে সত্য জানালো, তারা আগে থেকে বিবাহিত, পারিবারিকভাবেই বিয়েটা হয়েছে। নীলাদ্রি উচ্ছ্বাস স্যারের বউ জেনে ক্লাসের অনেক মেয়েরাই হিংসা করছে, আবার অনেকে অভিনন্দন জানাচ্ছে। এখন আর মেয়েগুলো ক্লাসে উচ্ছ্বাসকে নিয়ে অতিমাত্রায় আধিক্যতা দেখাচ্ছে না। নীলাদ্রি মনে মনে খুশি হলো, কারণ সে এমনটাই চেয়েছিল। তার বরকে নিয়ে অন্য মেয়েরা কেন আধিক্যতা দেখাবে, কেন তার বরের উপর কাশ খাবে? তোদের উচ্ছ্বাস স্যার বিবাহিত এটা জেনে এবার কাশ খা। নীলাদ্রি ভেবেছিল এই সপ্তাহে ছুটির দিনটাতে বাড়িতে যাবে, কিন্তু উচ্ছ্বাস জানালো আজ তার বিশেষ একজন গেস্ট আসবে। তাই নীলাদ্রি ঠিক করলো পরের সপ্তাহে বাড়ি যাবে। জেবা অসুস্থ, তারপরে উচ্ছ্বাসের গেস্ট আসবে শুনে রান্না করে এসেছে। তবে নীলাদ্রি ভাবিকে কোনো কাজ করতে দেয়নি। ভাবিকে দাঁড় করিয়ে রেখে বলল, কিভাবে কি করতে হবে আপনি শুধু বলে যান, আমি করে যাই। জেবা হেসে বলল, বাবা বরের গেস্টের খাতিরের জন্য এত কষ্ট করবে? কয়েকটা আইটেম শুধু নীলাদ্রি রেঁধেছে, যেগুলো ও ভালো পারে। বাকি রান্না কাজের লোক করেছে। রান্নাবান্না শেষ করে রুমে এসে গোসল করে নীলাদ্রি আজ শাড়ি পরল। বিয়ের রিসেপশনের পর থেকে সে আর শাড়ি পরে না। শাড়ি জিনিসটা ঝামেলার, সামলাতে কষ্ট হয়। তবে আজ নিজে থেকে ইচ্ছে করেই পরলো। গেস্ট আসার অপেক্ষাতেই ছিল ওরা। উচ্ছ্বাস ওদের এগিয়ে আনতে গিয়েছিল। নীলাদ্রি গেস্ট বলতে উচ্ছ্বাসে কোন বন্ধুকে ভেবেছিল, কিন্তু উচ্ছ্বাসের পেছনে আসা ফারদিনকে দেখে নীলাদ্রি থমকে গেল। এই লোকটা এখানে কিভাবে এসেছে? নীলাদ্রি কিছু ভাবতে পারল না, তার হাত পা কাঁপতে লাগলো। এই লোকের সাথেই তো তার বিয়ে ঠিক হয়েছিল। উচ্ছ্বাস দূর থেকে নীলাদ্রিকে দেখে ওর কাছে এলো। নীলাদ্রি চোপসানো মুখটা দেখে ওর হাত ধরে বলল, রিল্যাক্স, ফারদিনকে আমি চিনি, আর আমি এটাও জানি ওর সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল। নীলাদ্রি অবিশ্বাস্য চোখে উচ্ছ্বাসের দিকে তাকালে উচ্ছ্বাস বলল, তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলে, আমি তোমাকে কেন বিয়ে করেছি। আজ তোমার সেই প্রশ্নের উত্তর পাবে। চলবে। গল্প মনের আঙ্গিনায় লেখা জেরিন আক্তার নিভা, পর্ব সংখ্যা 18 এবং শেষ। দেখা গেল ফারদিন বিনা সংকোচে নীলাদ্রিকে ভাবি ডেকে যাচ্ছে। নীলাদ্রি এটা দেখে অবাক হচ্ছে, ফারদিন একা আসেনি, সাথে তার বউ এসেছে। এই লোক বিয়ে কবে করেছে? মেহমানদের আপ্যায়নে নীলাদ্রি কোনো কমতি রাখল না। প্রথম দিকে ওর একটু অস্বস্তি হলেও পরে তা কেটে গেছে। ফারদিন নীলাদ্রির রান্নার প্রশংসা করে বলল, বুঝলে নীলাদ্রি, তোমার হাতের এত মজার মজার রান্না খাওয়া আমার কপালে লেখা ছিল না। এজন্যই তো আমাদের বিয়ে হয়নি। উচ্ছ্বাস ভাইয়ের কপালে ছিল, তাই বিয়ের দিন উচ্ছ্বাস ভাই ছক্কা মেরে দিয়েছে। ফারদিন হাসছে, সাথে ওর বউ হাসছে। নীলাদ্রি অবাক হয়ে এদের দেখছে। মেয়েটা একটুও মাইন্ড করছে না। অল্প সময়ে নীলাদ্রি বুঝতে পারল ফারদিন ও তার বউ দুজনেই মন খোলা মানুষ। নীলাদ্রি ওদেরকে ভালোই লাগলো। ওরা তখনও যায়নি। এর মাঝেই এক ফাঁকে নীলাদ্রি উচ্ছ্বাসকে খুঁজতে রুমে চলে এলো। রুমে এসে প্রথম প্রশ্নটাই করলো, আপনি ফারদিন সাহেবকে কিভাবে চিনেন? নীলা তোমাদের এঙ্গেজমেন্টের ছবি পোস্ট করেছিল, তখন ওর আইডিতে গিয়ে চেনা পরিচয় হয়েছে। নীলাদ্রি বুঝতে পারল না, বোকার মতো বলল, মানে কি বুঝিয়ে বলুন। উচ্ছ্বাস নীলাদ্রির দিকে হাত বাড়ালো। নীলাদ্রি হাতটা ধরলো। ওকে কাছে টেনে এনে উচ্ছ্বাস বলা শুরু করলো, আমি তোমাদের বাড়িতে প্রথমবার নীলাকে দেখতে গিয়েছিলাম। যদিও আমার ইচ্ছা ছিল না, বাবা মার জোরাজুরিতে যেতে হয়েছে। তবে ওখানে গিয়ে নীলাকে দেখার আগে আমার চোখ আরেকটা মেয়েকে দেখলো। মেয়েটা আমাদের সামনে আসেনি, পর্দার আড়ালে দাঁড়িয়ে মাথা থেকে উকি করে দিয়ে দেখছিল। অনিচ্ছা নিয়ে পাত্রী দেখতে গিয়ে ওটাই পাত্রী ভেবে খুশি হয়ে গেলাম। বড় ভাইকে চুপি চুপি বললাম আজই যেন বিয়ের কথা পাকা করে রেখে যায়। স্বাভাবিকভাবেই ভাই ভাবলো আমার হয়তো মাথা খারাপ হয়ে গেছে। উচ্ছ্বাস থামলো। নীলাদ্রি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। উচ্ছ্বাস ওর কানের পাশে চুল গুজে দিয়ে আবার বলতে লাগলো, তবে যাকে আমি পাত্রী ভেবেছিলাম পরে গিয়ে জানলাম ওটা পাত্রীর ছোট বোন। এবং মজার বিষয়, ওই মেয়ে সবে ক্লাস 10-এ পড়ে, তখনও এসএসসি দেয়নি।
ভাবা যায় নীলাকে সবার ভীষণ পছন্দ হলো। আমার তখন বলার উপায়ও রইল না নীলাকে না, আমার তো নীলার ছোট বোনকে পছন্দ হয়েছে। পরিবার নীলার সাথে আমার এঙ্গেজমেন্ট করাতে চাইলো। এর মাঝে একদিন নীলা আমার সাথে দেখা করে জানালো তার পক্ষে এই বিয়ে করা সম্ভব না, তার বয়ফ্রেন্ড আছে। এ কথা শুনে দুঃখে পাওয়ার বদলে আমি খুশি হলাম। পরিবারের কথাতে এঙ্গেজমেন্ট করলাম। ওই বাড়ির হবু জামাই হিসেবে আমার নীলাদের বাড়িতে যাওয়া আসা হতে লাগলো। তবে আফসোস, যাকে দেখার জন্য আমি ও বাড়িতে যাই সেই আমার সামনে আসে না। নীলার থেকে তার ছোট বোনের ব্যাপারে একটু আধটু জানতে পারি, এই জানা পর্যন্তই আমাকে থেমে থাকতে হয়। নীলাদ্রি অবাক চোখে তাকিয়ে আছে, কথা হারিয়ে ফেলেছে সে। উচ্ছ্বাস মৃদু হেসে আবার বলা শুরু করলো, পিচ্চি একটা মেয়েকে পছন্দ করেছি, কি আর করার। আমিও আমার ধৈর্যের পরীক্ষা দিতে লাগলাম। নীলার বয়ফ্রেন্ড ফিরে এলো, আমি সাক্ষী থেকে ওদের বিয়ে দিলাম। আমার ওই বাড়িতে যাওয়ার পথ বন্ধ হয়ে গেল। তবে দূর থেকে আমি সেই পিচ্চি মেয়েটাকে বড় হতে দেখতে থাকলাম। নীলার ছোট বোন এসএসসি দিল। নীলা তাকে নিজের কাছে নিয়ে গিয়ে ওখানে কলেজে ভর্তি করিয়ে দিল। আমিও তার পিছু পিছু রাজশাহী মামার কাছে চলে গেলাম। তাকে কলেজে যেতে দেখি, তবে তার সামনে যাওয়া সম্ভব ছিল না। সেটাও সম্ভব হলো মামা অসুস্থ হয়ে পড়ায় আমি তার কলেজে তার ক্লাস টিচার হয়ে গেলাম। তবে সে তখনও আগের কথা মনে রেখে আমাকে ভয় পাওয়া শুরু করলো। আমি তার সাথে কথা বলতে চেয়েছিলাম, তাকে আমার মনের অনুভূতির কথা জানাতে চেয়েছিলাম। নীলাদ্রি আর চুপ থাকতে পারল না, উচ্ছ্বাসকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, তবে বলেননি কেন? উচ্ছ্বাস হাসলো, নীলাদ্রির নাক টেনে দিয়ে বলল, মেয়েটা এত ভীতু ছিল যার জন্য আমিও সাহস করে উঠতে পারিনি। মাস্টার্স করার জন্য আমারও তখন বাইরে যাওয়ার কথা ছিল। ভাবলাম ফিরেই না হয় তাকে জানাবো, ততদিনে সেও আরেকটু বড় হোক। আমার মাস্টার্স শেষ হয়েছে, দেশে ফেরার প্রস্তুতি চলছে। এর মাঝে একদিন জানতে পারলাম সেই মেয়েটির বিয়ে ঠিক হয়ে গেছে। এটা জেনে আমি পাগল হয়ে গিয়েছিলাম, বিশ্বাস করো। তাই দেশে আসার আগেই ফারদিনের খোঁজ বের করি। জানতে পারি ওই ছেলেও বিয়েতে রাজি না, গার্লফ্রেন্ড নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। আমি তখন একটা প্ল্যান করলাম, আমার অনুরোধেই বিয়ের দিন পর্যন্ত ফারদিন অপেক্ষা করলো, কারণ তার আগে আমি দেশে আসতে পারতাম না। নীলাদ্রির এখন আর কিছুই বোঝার বাকি নেই, তার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে। সে তো ভাবছিল মানুষটা তাকে দয়া দেখিয়ে বিয়ে করেছে, তাকে ভালোবাসে না, অথচ এই লোক এতগুলো বছর ধরে দূরে থেকে তাকে ভালোবেসে গেছে। ফারদিনের আজ রাতে থেকে যেতে বললেও ওরা থাকতে পারল না, কারণ এখান থেকে শ্বশুর বাড়ি যাবে, রাতে ওখানে থাকবে। তাই উচ্ছ্বাস সন্ধ্যার দিকে ওদের বিদায় দিতে গেল। যেবা ঘরে চলে গেলে কাজকর্ম গুছিয়ে নীলাদ্রিও ঘরে চলে এলো। রিসিপশনে উচ্ছ্বাস পছন্দ করে যে শাড়িটা কিনে দিয়েছিল আলমারি থেকে ওটা বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে শাড়ি পরে ভেজা চুলে বেরিয়ে এলো। এখন চুল শুকাতে সময় লাগবে, তাই তোয়ালে দিয়ে চুল পেঁচিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে গেল। সাজসজ্জায় তেমন পারদর্শী না হলেও আনাড়ি হাতে নিজেকে সাজালো। চোখে কাজল পরলো, ঠোঁটে লিপস্টিক ছোঁয়ালো, স্বর্ণের মোটা বালা দুইটা দুহাতে পরলো, কানে দুল পরতে পরতে দেওয়ালে টানানো ঘড়ির দিকে তাকালো। 8টা বাজে, একটু পরে উচ্ছ্বাস চলে আসবে। রাতে খুব একটা বাইরে থাকে না ও, বন্ধুরা কল করেও নিতে পারে না। রুমেই নীলাদ্রি আশেপাশে থাকে। নীলাদ্রি হেসে ফেলল, তার কপালে একটা পাগল লোক জুটেছে। সেজে গুজে লোকটার ফেরা অপেক্ষা করতে লাগলো। একটু পরেই দরজায় নক হলো। নীলাদ্রির বুকটা ধক করে উঠল, এক ঝাঁক লজ্জা এসে তার মাঝে ভিড় করলো। দরজা লাগানো দেখে উচ্ছ্বাস ভাবনায় পড়ে গেল। নীলাদ্রি কখনো ভেতর থেকে দরজা লাগায় না। উচ্ছ্বাস ডাকলো, নীলাদ্রি। নীলাদ্রি ধুরু ধুরু বুকে দ্রুত উঠে গিয়ে দরজা খুলতেই সামনে উচ্ছ্বাসকে পেল। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। উচ্ছ্বাস কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু নীলাদ্রিকে দেখে তার কথা আটকে গেল। তার চোখে বিস্ময়। নীলাদ্রি কি তার জন্য সেজেছে? উচ্ছ্বাসের চোখ হেসে উঠল, তারপর বোকা সেজে বলল, কোথাও যাচ্ছ নাকি? নীলাদ্রি মাথা নিচু রেখে জবাব দিল, হুম। তাহলে এত সেজেছ কেন? নীলাদ্রির এবার লজ্জার শেষ রইল না। এই পাগলামি কেন করতে গিয়েছিল ভেবে মনে মনে নিজেকেই গালি দিল। লোকটা তো বুঝতেই পারল না সে কেন সেজেছে। শ্বাস তুলে ফেলছি। নীলাদ্রি চলে যেতে চাইলে উচ্ছ্বাস ওর হাত ধরে হ্যাঁচকা টানে কাছে নিয়ে এলো। নীলাদ্রি উচ্ছ্বাসের দিকে তাকিয়ে আছে। খবরদার, আমি দেখে শেষ করার আগে শ্বাস তুললেছ তো?
বাজে লোক ঠিকই বুঝেছে, বুঝেও তাকে লজ্জা দিতে চেয়েছে। তবে নীলাদ্রি ঠিক করে নিয়েছে সে আজ লজ্জা পাবে না। উচ্ছ্বাস দু চোখ ভরে নীলাদ্রিকে দেখে জিজ্ঞেস করলো, আমার জন্য সেজেছ? নীলাদ্রি হ্যাঁ বোধক মাথা নাড়ল। উচ্ছ্বাস ঠোঁট কামড়ে হেসে বলল, কেন? নীলাদ্রির গলা শুকিয়ে আসছে, তারপর ঢোক গিলে মিনমিন স্বরে বলল, আমি প্রস্তুত। উচ্ছ্বাসের ঠোঁটের হাসি প্রসারিত হলো, বুকের ভেতরটা সুখের ছোঁয়ায় ভরে উঠল। নীলাদ্রি কোমর পিছিয়ে ধরে আরও ঘনিষ্ঠ হয়ে জিজ্ঞেস করলো, কিসের জন্য প্রস্তুত? নীলাদ্রির বুক ধুকপুক করছে, ইতিমধ্যে হাত পা ঘেমে উঠেছে। তবে আজ কাঁপাকাঁপি নিয়েও উচ্ছ্বাসের চোখের দিকে তাকালো, স্পষ্ট গলায় বলল, আপনার সাথে সংসার করার জন্য প্রস্তুত, আপনার অর্ধাঙ্গিনী হওয়ার জন্য প্রস্তুত, আমাদের জীবনের নতুন সূচনা করতে প্রস্তুত। উচ্ছ্বাস বিজয়ী হাসল, তার বউয়ের মন জয় করতে পেরেছে সে। নীলাদ্রি কপালে ঠোঁট ছুঁয়ে জানতে চাইল, আর কি করার জন্য প্রস্তুত শুনি? আর কিসের কথা জানতে চাচ্ছে মানুষটা? নীলাদ্রি জবাব না খুঁজে পেয়ে নিষ্পাপ চোখে তাকিয়ে আছে। উচ্ছ্বাস হেসে উঠল। নীলাদ্রি কানের কাছে মুখ নিয়ে বলল, এই আমিটাকে সামলানোর জন্য প্রস্তুত তো? আমার সন্তানের মা হওয়ার জন্য প্রস্তুত তো? বাইরে তখন চাঁদের আলো আরও উজ্জ্বল হয়ে উঠেছে। জানালার পাশে থাকায় মৃদু বাতাসে পর্দা উড়ে চাঁদের আলো নীলাদ্রির মুখে নেমে আসছে। উচ্ছ্বাস মহাবিষ্ট চোখে তার স্ত্রীকে দেখছে। নীলাদ্রির বুকের ভিতর ধক ধক শব্দ কানে শোনা যাচ্ছে। নীলাদ্রি চোখ নামিয়ে নিল, চেহারা লাজে রাঙা হয়ে কান গরম হয়ে উঠেছে। ঠোঁট কপালেও গলায় শোনা গেল অতি কোমল স্বীকারোক্তি, প্রস্তুত। উচ্ছ্বাসের আর কিছু জানা রইল না। মুহূর্তের ভেতর সে নীলাদ্রির অধরে নিজের দখলদারি বসিয়ে দিল। আর নীলাদ্রি সেও আজ কোনো ভয় কোনো দ্বিধা ছাড়াই নিজেকে সঁপে দিল সেই দখলদারের হাতে। এ যেন ভালোবাসার দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি। উচ্ছ্বাসের ধৈর্য তার অপেক্ষা চমৎকার ফল এনেছে। আজ সে পৃথিবীর সব সুখের মালিক হয়ে গিয়েছে। পরিশিষ্ট শ্বশুরবাড়িতে নীলাদ্রি সবার ভালোবাসা পেয়েছে। নিজেকে সে পরিপূর্ণ অনুভব করে। তবে এই পূর্ণতার মাঝেও একটু কমতি রয়েছে। নীলাদ্রি খুব করে শাশুড়ির মন পাওয়ার চেষ্টা করছে, তবে কিছুতেই শাশুড়ি মার মন গলাতে পারছে না। একদিন নীলাদ্রি শাশুড়ি ঘরে এলো, দূরে দাঁড়িয়ে থেকে ডাকলো, মা। মিসেস শর্মিলা মা ডাকতে শুনে মনে মনে চমকালেন। তারপরও চেহারার ভাব কঠিন রেখে জিজ্ঞেস করলো, কী জন্য এসেছো? এত শীতল কণ্ঠ শুনে নীলাদ্রি ভয় পেলেও এগিয়ে এসে কাছে দাঁড়ালো। আবার ডাকলো, মা। মিসেস শর্মিলা ত্যক্ত কণ্ঠে বললেন, মা মা করছো কেন? কী চাও বলবে তো? নীলাদ্রি নিচে বসলো, শাশুড়ি হাত ধরে বলল, আমি আপনার মনের মতো বৌমা হতে চাই মা। আপনি যেমন বৌমা চান আমি তেমন বৌমা হয়ে দেখাবো। আপনি যেভাবে চান আমি সেভাবেই চলবো। একটুও আপনার কথার অবাধ্য হব না। যে বা ভাবের মতো আপনি আমার মাথায়ও হাত রাখুন মা। আমাকেও সব কাজ শিখিয়ে দিন। কোনো কাজ না পারলে আমাকেও বকুন, আমি একটু অভিযোগ করব না। কথাগুলো বলতে বলতে নীলাদ্রি কেঁদে ফেলল। মিসেস শর্মিলা অবাক চোখে ছেলের বউয়ের দিকে তাকিয়ে আছেন। নীলাদ্রিকে তুলে দাঁড় করিয়ে বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু তুমি কাঁদছো কেন? কাজ শেখার জন্য কাঁদছো নাকি আমার বকা খাওয়ার জন্য কাঁদছো? নীলাদ্রি ও সুসিক্ত চোখে শাশুড়ির দিকে তাকালে মিসেস শর্মিলা দু হাতে ওর চোখ মুছে দিয়ে বলল, আমি তোমার উপর রেগে নেই বোকা মেয়ে, আমার গাদা ছেলের উপর রেগেছিলাম। হয়তো সেই রাগ তোমার উপরে দিয়ে প্রকাশ করেছি। কি করব বলো, শাশুড়িরা এমনই হয়। আমার শাশুড়িকে দেখো না, ওনার ছেলের কোনো দোষ নেই, দুনিয়ার সব দোষ আমার। তুমি এখন না বুঝলেও নিজে শাশুড়ি হওয়ার পর বুঝবে। তুমিও তোমার শাশুড়ির ভুল চোখ ক্ষমা করে দিও বৌমা। নীলাদ্রি শাশুড়ির ভালোবাসাও পেয়েছে। উচ্ছ্বাসের সাথে তার সুখী একটা সংসার হয়েছে। সেই সংসারে তাদের একটা মেয়েও হয়েছে। সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।